প্যান্ডেমিকে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে টানাপোড়েন শুরু হয়েছে, যে অশান্তি এবং অস্বস্তি শুরু হয়েছে, আজকে সেই জিনিসটার উপরে কিছুটা কথা বলার চেষ্টা করি। এক হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা অনেক বেশি কিছু নেই, কিন্তু অবজারভেশন থেকে যেটা বুঝতে পারি, চারপাশ থেকে দেখে বা শুনে যেটা ফিল হয়, ওখান থেকে কিছু কথা শেয়ার করা। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা জব করি, আমরা সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, প্রাইভেট বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আমরা জব করে থাকি। এবং যেহেতু আমরা জব করি, জাতি হিসেবে আমাদের একটা বড় রকমের দুর্বলতা আছে। আমরা জবে জয়েন করার পরে কোম্পানিকে বা আমাদের চাকরিদাতাকে আমরা প্যারেন্টাল রোলে দেখতে চাই, যেটা সত্যিকার অর্থে যেটা কোনোভাবেই সম্ভব নয়। মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই প্রফিট নির্ভর অর্গানাইজেশন, এবং যেহেতু প্রফিটে ঘাটতি পড়লে অর্গানাইজেশনের পক্ষে তার এমপ্লয়ীদেরকে দেখাশোনা করা অত্যন্ত কঠিন হয়ে যায়। যদিও আমরা অনেকেই মনে করি যে আমরা চাকরিতে জয়েন করার পরে একটা নির্দিষ্ট সময় পার হবে, আমরা প্রত্যেক বছর বছর বা একটা নির্দিষ্ট সময় মেয়াদে প্রমোশন পাবো, ইনসেন্টিভ আসবে, বিভিন্ন রকমের গ্র্যাচুইটি, রিটায়ারমেন্ট বেনিফিটস, এগুলো উইথ দ্য টাইম বিইং আমরা সব কিছু পেয়ে যাবো এবং জব আমাদেরকে প্রোভাইড করতে থাকবে। এবং আমরা এক্সটার্নাল প্যারামিটার নিয়ে ভাবতে চাই না, অর্থাৎ আমি বা আপনি যে জবটাতে আছি, যে কোম্পানিতে আছি, মার্কেট তার উপরে কী পরিমাণ প্রভাব ফেলছে এবং সেটা কী পরিমাণ চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, এটা নিয়ে আমরা আসলে ভাবতে চাই না। আমাদের ব্যক্তিগত জায়গাটুকুতে আমরা চিন্তা করি যে আমাদেরকে আমাদের সবটুকু প্রতিষ্ঠান থেকে তুলে নিতে হবে। এটা আসলে আদতে সম্ভব নয়। চাকরিজীবীদের সবসময়ই এটা, আমি নিজে যেহেতু চাকরিজীবী, আমি এটা ফিল করি এখন যে একটা রিটায়ারমেন্ট প্ল্যান থাকা উচিত, ভালো। ধরুন, বয়সের সাথে সাথে আপনার কিছুটা স্কিল বাড়ে, কিছুটা এক্সপিরিয়েন্স বাড়ে, আপনি কিছু ভবিষ্যৎ দেখতে পান, অনেক কিছু ঘটে, কিন্তু সেই সাথে আবার অনেক কিছু আপনি হারিয়েও ফেলেন। স্মরণশক্তি কিছুটা কমে, ফিজিক্যাল ক্যাপাসিটি কমতে থাকে, আগের মতো কনসেন্ট্রেট করতে পারেন না, ফ্যামিলি লায়াবিলিটিসগুলো বাড়ে, পারিপার্শ্বিক অনেক চাপ বাড়ে, স্ট্যাটাসের বা লাক্সারি ট্র্যাপের একটা খেলা শুরু হয়, অনেক কিছু ঘটে। সো আপনি একদিকে আপনার বয়স বাড়ছে, আপনার কিছু সক্ষমতা হারিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার মার্কেটের ডিমান্ডটা আপ হতে থাকে এবং কম্পিটিশন বাড়তে থাকে। এই সময় যখন একটা ইকোনমিক ডিজাস্টার হয় বা একটা ছন্দপতন হয়, তখন আপনার এবং আমার জবগুলো বিপদে পড়ে যায়। প্রশ্ন হচ্ছে, আমরা যদি রিটায়ারমেন্ট প্ল্যানটা রাখি, তাহলে আমাদেরকে সবসময় জানতে হবে যে জব থেকে আমরা যে স্যালারি পাই, এই পুরোটা খরচের জন্য নয়। এখান থেকে কিছু অংশ আসলে আমাদেরকে সেভ করতে হবে, কিছু অংশ আবার আমাদেরকে ইনভেস্টমেন্টেও নিয়ে যেতে হবে। এটা আমরা ম্যাক্সিমাম চাকরিজীবী এটা আসলে আমরা বুঝতে চাই না। আমাদের স্যালারি বৃদ্ধি হলেও বর্ধিত টাকার এগেনস্টে কোনো না কোনো খরচ আমরা পয়দা করে ফেলি, এবং পরিণতিতে এটাই হয় যে একটা ডিজাস্টারে পড়ার পর বা একটা সমস্যায় পড়ার পরে আমাদের হাতে আসলে সঞ্চিত কিছুই থাকে না, এবং আমরা কোম্পানিকে দুষতে থাকি যে আমাদের এই দুরবস্থার জন্য কোম্পানি দায়ী। কিন্তু আদতে একজন চাকরিজীবী রিটায়ারমেন্ট প্ল্যান থাকাটা খুব খুব জরুরি। আরেকটা জায়গা যেটা আমরা বুঝতে পারছি কিনা জানি না, ম্যাক্সিমাম অফিসারই যে জিনিসটা একেবারেই বুঝতে চাই না, সেটা হচ্ছে যখন পুরো ইন্ডাস্ট্রিগুলো আপনার একটা বিপদের মধ্যে পড়ে, এক ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে, ফিউচার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, এক্সকিউজ মি, তখন ব্যাকগ্রাউন্ডে আজানের শব্দ হচ্ছে, সরি, তারপরে আমি কন্টিনিউ করছি। তখন যে প্রবলেমটা হয়, এমপ্লয়িরা একটা সংখ্যাতেই ভোগে যে তারা জব হারিয়ে ফেলতে পারে। সংখ্যাটা ডেফিনেটলি ট্রু, জব মানুষ হারাতেই পারে, কিন্তু একজন এমপ্লয়ির আমার কাছে মনে হয় দিস ইজ দ্য ক্রুশিয়াল টাইম, যখন নিজেকে প্রমাণ করার যথার্থ সময়, যে তাকে প্রমাণ করতে হবে সে শুধু এমপ্লয়ি না, একজন ওনারের মতো চিন্তা করে। কস্ট রিডাকশনের কথাটা এমপ্লয়ির উচিত কোম্পানি তাকে বলার আগেই তার নিজের দিক থেকে উচিত এটা বলা। এবং যারা একটু চার্জে থাকেন, যারা একটু ম্যানেজারিয়াল পজিশনে থাকেন, একটা দায়িত্বে থাকেন, যাদের টিম থাকে, তাদের নিজেদের দিক থেকেই বলা উচিত যে আমরা কী কী উপায়ে আমরা খরচটা কমায় আনতে পারি, যাতে কোম্পানির উপর প্রেশারটা কম হয়। যখনই আমরা নিজেরা এই জিনিসগুলো প্রপোজ করতে শুরু করব, যেমন ধরুন আপনি যে কোনো ধরনের গ্রিন অ্যাক্টিভিটিস খরচ কমায়, ম্যাক্সিমাম গ্রিন অ্যাক্টিভিটিসই করা, হয়তো প্রিলিমিনারি একটা কস্টিং থাকে, কিন্তু পরবর্তীতে খরচ কমে আসে এবং এগুলো খুব ইকো ফ্রেন্ডলি হয়। শুধু ইকো ফ্রেন্ডলি না, জীবন ফ্রেন্ডলিই হয়। আবার ধরুন আপনি 5 জনের একটা টিম নিয়ে কাজ করছেন, আপনি যদি নিজে থেকে প্রপোজ করেন যে আমি একজন কম নিয়ে কাজ করব, কিন্তু সেই একজনকে আবার চাকরি থেকে বাদ দেওয়ার দরকার নেই, যদি সম্ভব হয় সেই একজনকে আরেকটা ইউনিটে ট্রান্সফার করে দেওয়া হোক।
অথবা আপনি আপনি যদি আপনার দিক থেকে বলতে পারেন যে প্রচুর কাগজ আপনার এখানে খরচ হচ্ছে, সেটার খরচটা একটু কমিয়ে দেওয়া, ফুয়েল কস্ট, জেনারেটরের তেলের খরচ, ইলেকট্রিসিটির খরচ। দেয়ার আর লটস অফ সেক্টরস, অনেকগুলো জায়গা থাকে, অনেকগুলো ফিল্ড থাকে যেখানে আপনি কস্ট কাটিং করতে পারেন, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে, ডিস্ট্রাকটিভ ওয়েতে না যে আমি একটা প্রসেসকে কিল করে দিলাম, এটা করার প্রয়োজন নেই। আবার এমন হতে পারে আমাদের অনেক দিনের অপারেশন আমরা এক্সিকিউট করি, যেসব অপারেশনে অনেক কিছু ইনভলভ থাকে, ওই অপারেশনটার শর্টার ভার্সনও আমরা উল্লেখ করতে পারি যদি সেখানে খরচ কমানোর সুযোগ থাকে। ফিজিক্যাল কমিউনিকেশনটা একটু কমায় ফেলে খরচটা কমে আসে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মার্কেটিং এবং সেলসে একটু কনসেন্ট্রেট করেন, আপনার প্রোডাক্টিভিটিটাকে যদি আগে হয়তো আপনি 100% দিতেন, এখন 100% আসলে কোনো স্ট্যান্ডার্ড না, 200 ও 300% যদি আপনি দিতে পারেন, সেটা হয়তো আপনার ব্যক্তিগত ক্যারিয়ারকে যেমন স্মুথ করবে, অ্যাট দ্য সেম টাইম কোম্পানিকেও একটা হার্ডল থেকে বাঁচাবে এবং কনসিকুয়েন্টলি অসংখ্য ছেলেমেয়ের জব বেঁচে যায়। আমি একটা জিনিসকে আমি ব্যক্তিগতভাবে খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনটাকে আমরা প্যারেন্টাল রোলে দেখতে চাই, কিন্তু আমরা আবার অর্গানাইজেশনকে বৃদ্ধনিবাসে পাঠানোর মতো ছেলে মেয়ে কিনা, আমরা আবার এটা বুঝি কিনা যে অর্গানাইজেশন না থাকলে আমাদের মাথার উপর আমব্রেলা থাকেন, এবং অর্গানাইজেশনকে রক্ষা করার জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সবারই সমস্ত দিক থেকেই আমাদের উচিত একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করা। আমাদের উচিত যে আমরা ধরুন আপনি 5 জনের একটা টিম নিয়ে কাজ করছিলেন, আপনি একজন কমিয়ে ফেলা মানে একজনকে কিন্তু ছেটে ফেলা না, একজনকে অন্য ইউনিটে ট্রান্সফার করে দেওয়া। আপনি 4 জন নিয়ে কাজ করছেন, একজনের স্যালারি আপনি সেভ করলেন। এই ক্ষেত্রে আপনার যে 4টা ছেলেকে নিয়ে আপনি কাজ করছেন, ওদের জবটা কিন্তু কিছু সময়ের জন্য সিকিউর হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম আপনার টিমটাকে যদি আপনি মোটিভেট করতে পারেন যে যারা 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত কাজ করতো তাদেরকে হয়তো বাড়তি কাজ করতে হবে। আবার সময়ের খেলাটাতে যদি আপনি হেরে যান, তখন প্রোডাক্টিভিটির যে খেলাটা আছে, অর্থাৎ প্রচণ্ড প্রোডাক্টিভ হয়ে ওঠা লসকে কভার করার জন্য, সেটাও আমরা খেলতে পারি। সমস্ত অর্গানাইজেশন, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে কোনো অর্গানাইজেশন হোক, যদি এটার অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি যদি ডিটারমাইন্ড থাকে যে আমরা ডিজাস্টার রিকভারি করব এবং আমরা ফাইট দিব, ডেফিনেটলি কোনো অর্গানাইজেশনই আসলে আমার কাছে মনে হয় যে ভেঙে পড়বে না, বা কী বলে ওটাকে, নাই হয়ে যাওয়ার, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কোনো শঙ্কা আমি দেখি না। কিন্তু অর্গানাইজেশনের এমপ্লয়িদের মধ্যে, চাকরিজীবীদের মধ্যে এই বোধটুকু আসতে হবে, কারণ আপনি আর আমি আজকে হয়তো মনে করি যে অর্গানাইজেশন থেকে এখনও আমরা বেতন তো পাচ্ছি, কিন্তু আগামী দিনগুলো কেমন হবে এটা বলা খুবই মুশকিল। এটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়ছে। আমি এগুলোকে নেগেটিভ কিছু বলি না, এগুলো একদম প্রাকৃতিক নিয়মেই ঘটনাগুলো ঘটছে। আমি ছোটো একটা এক্সাম্পল দিই। অনেকেই বলছেন যে কোভিড সিচুয়েশন পার হয়ে গেলে এই নিউ নর্মাল আবার নাকি আগের নর্মালে ফিরে যাবে। এরকম কিছু হবে না। আমার বয়স কম, অভিজ্ঞতাও কম, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু আমি আপনাদেরকে বলছি এরকম কিছু হবে না। নিউ নর্মাল দীর্ঘ সময় স্থায়ী হবে, এটা একটা জিনিস, এবং নিউ নর্মালের মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। অনেকেই যেমন হাইলি গ্রো করবে, অনেকে আবার হারিয়ে যাবে, অনেকে আবার আদমরা হয়ে বেঁচে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোভিড-19 একটা প্রাকৃতিক প্রসেস এবং প্রকৃতি আমাদেরকে পরিবর্তন করার জন্য এসেছিল। মনে রাখুন, আমি এবং আপনি একটা দুর্গে অন্তরীণ হয়ে আছে, এবং প্রকৃতি একজন দক্ষ সেনানায়ক, সে তার সেনাবাহিনী নিয়ে বারবার আমাদেরকে দুর্গের উপর ঝাঁপিয়ে পড়ছে, এবং আমরা কোনো না কোনোভাবে প্রতিহত করে নিজেদের প্রাণ রক্ষা করছি। সিনারিওটা যদি আপনি এইভাবে চিন্তা করেন, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা প্রাকৃতিক একটা স্ট্র্যাটেজি, প্রকৃতি মাঝে মাঝেই বিরাম দেবে। একটা সময় আপনি দেখবেন যে কোভিড হয়তো কিছুটা তার গতি কমিয়ে দিয়েছে এবং আক্রমণের ধার আগের মতো নেই। সো আপনি মনে করতে থাকবেন যে আপনি এখন সেফ, দুর্গ থেকে বেরোতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, প্রকৃতি কিন্তু একটা পারপাসে আক্রমণ করছে। ওই পারপাসটা যতক্ষণ সার্ভ না হবে, কোভিড একটা জাস্ট একটা ইনিশিয়েশন, এর লেজ ধরে আরও অনেক কিছু আসবে। পারপাস সার্ভ না হওয়া পর্যন্ত কিন্তু দুর্গের আক্রমণ থেমে যাবে না। আক্রমণের ধারা চেঞ্জ হতে পারে। হয়তো আপনার দুর্গ ছেড়ে প্রকৃতি এখন আপনার আপনার সাপ্লাই চেনকে হিট করতে পারে, আপনার সোর্স অফ আর্নিংকে হিট করতে পারে, সোর্স অফ ফুডকে হিট করতে পারে। আপনার প্রকৃতি হয়তো তার আক্রমণটা আপনার আকাশ থেকে আনতে পারে, পানি থেকে আনতে পারে। অর্থাৎ প্রকৃতি বহুমুখীভাবে এই খেলাটা খেলবে। শুধু এই কারণে যে আপনি এবং আমি যেন জীবনে যেটা কোড অফ কন্ডাক্ট লাইফে, সেটার সাথে অ্যালাইন থাকি, যেন আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়, যেন আমাদের মধ্যে ইমিউনিটি গ্রো করে, যেন আমাদের মধ্যে কিছু ভালো মানুষই পয়দা হয়, যেন আমরা বুঝি যে বৃহত্তর স্বার্থ পৃথিবীর জন্য খুব সিগনিফিকেন্ট। আমরা যেন একটু কিছুটা রিলিজিয়াস হই, আমরা কিছুটা যেন সমবেতী হই, প্রকৃতির প্রতি যেন কিছুটা
কিছুটা সমঝোতা পোষণ করি। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো যতক্ষণ না আসছে প্রকৃতি তার আক্রমণ নানাভাবে করতে থাকবে বিভিন্ন ফরম্যাটে। সো আমার আপনার ভাবার এটা কোনো কারণ নেই যে আজকের ইকোনমিক সিচুয়েশন কিছুটা ডেভেলপ করে গেলেই সব আগের মতো হয়ে যাবে। সব আগের মতো হবে না। চ্যালেঞ্জটা গ্রো করতে থাকবে, নানাভাবে এটা আপনাকে আমাকে হিট করতে থাকবে। বেঁচে থাকার একটাই উপায়, প্রথমত আপনার এবং আমার হাতে যে জবটা আছে এটাতে টিকে থাকার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে। এখানে আসলে আমাদের কোনো সুযোগই নেই যে এই যে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদেরকে পরিবর্তন হতেই হবে। আমাদের জায়গাটুকু থেকে আমাদেরকে মোর দেন 100% আমাদেরকে দিতেই হবে। যেমন ওই যে বললাম যে এখন আর এমপ্লয়ি হিসেবে না, অর্গানাইজেশনের ওনার হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এটাকে প্রোটেক্ট করার জন্য কী করা যায় সেটা আমাদেরকে করতেই হবে। আমি হয়তো আগে 6 ঘন্টা 8 ঘন্টা শিডিউল জব করেছি, এখন এরকম কোনো শিডিউল আসলে থাকবে না। কোম্পানির প্রফিটেবিলিটি বজায় রাখার জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে। মনে করতে হবে এটা আপনার নিজের একটা ব্যবসা এবং এটাতে লাভ করার জন্য, লস ঠেকানোর জন্য যা করা লাগে আপনাকে এবং আমাকে তাই করতে হবে। এখানে আমি এইটা করলাম, ওটা অমুকে করে না কেন, তবু কি এরকম করে না কেন, এইগুলো ভাবার কোনো অবকাশ নেই। আরেকটা জিনিস, ধরুন টিমে সুপারম্যান একজন বা দুজন থাকে, সাধারণত এরকমই হয় এবং দুজন আসলে থাকে না, একজনই থাকে। বিভিন্ন টিমে একজনের সুপারম্যান থাকে। এটা বোধহয় সেই প্রয়োজন হয়ে দাঁড়ালো যে আপনার টিমে সবাইকেই আসলে কম বেশি সুপারম্যান হতে হবে। এখন আর ওই সময়টা নেই যে একজন 10 জনের বোঝা কাঁধে নিয়ে যাবে। এটা গল্পটি এরকম হতে পারে যে 50 জনের মধ্যে 5 জন দুর্বল থাকতে পারে, কিন্তু 50 জনের মধ্যে 10 জন দুর্বল থাকার সুযোগও বোধহয় এখন আর নেই। আমার কাছে যেটা মনে হয় যে গেমটা এখন চ্যাম্পিয়নশিপের এবং আপনাকে আপনার অর্গানাইজেশনকে পুরোপুরি ওন করে আপনার হার্ডওয়ার্কের মাত্রাটা একটা লিজেন্ডারি স্টেটে নিয়ে যেতে হবে। গল্পটা এখন আর এরকম নয় যে আপনি একটা গ্র্যান্ড প্রি চ্যাম্পিয়নশিপে জিতছেন, এটাই আর যথেষ্ট নয়। আপনাকে প্রত্যেকটা ল্যাপে রেকর্ড তৈরি করতে হবে। সেটা খুবই পসিবল। আমার কাছে কেন যেন মনে হয়, অনেকে অনেক সংখ্যার গল্প বলেন, বাট আমার কাছে কেন যেন মনে হয় কোভিডকে যারা কাজে লাগাতে পারবে ট্রু চ্যাম্পিয়নশিপ তৈরি হবে এবং অনেক লিজেন্ডারি মানুষ এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন। বিভিন্ন অর্গানাইজেশনে অনেক মুখ দেখা যাবে, যেসব মুখ সত্যিকার অর্থে দারুণ কন্ট্রিবিউট করবে, মার্কেটের চেহারা বদলে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিরই অপারেশনাল ফেস পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। টেকনোলজি একটা ডমিনেন্ট প্লেয়ার হতে যাচ্ছে এবং এটা কস্ট কাটিংয়ের জন্য মেইন হাতিয়ার হয়ে দাঁড়াবে। আমার কাছে এখন মনে হয় যে অর্গানাইজেশনে টেক ব্যাকগ্রাউন্ডের লোক বেশি এবং যে অর্গানাইজেশনগুলো তাদের টেক ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে আইডেন্টিফাই করতে থাকবে এবং তাদেরকে বিভিন্ন কাজে লাগাতে থাকবে, ইনহাউস ডেভেলপমেন্টের গল্প বলছি আমি, এইসব অর্গানাইজেশন অনেকটা এগিয়ে যাবে। এগুলো কিন্তু একদম একান্ত ব্যক্তিগত ধারণা, এগুলোকে আমি কোনো মার্কেট লিডার না যে আমার কথা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট অ্যাজ অ্যান এমপ্লয়ি টু সার্ভাইভ আমি আমার স্ট্র্যাটেজি ফিক্স করে যেভাবে এগোচ্ছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আপনারা এটা নিতেও পারেন, আমাকে গালিও দিতে পারেন, মনেও করতে পারেন যে পিচ্চি বেশি বোঝে, হোয়াটএভার ইট ইজ। বাট আমি আমার সেন্স থেকে যেটা বুঝি, একজন সার্ভাইভার আনটিল দিস মোমেন্ট, এই মোমেন্ট পর্যন্ত আমি একজন সার্ভাইভার। আমি এখন পর্যন্ত সার্ভাইভ করছি, কতদিন করবো আই ডোন্ট নো, বাট আমার স্ট্র্যাটেজি এটাই যে আপনাকে এই মুহূর্তে আপনার 300% দিতে হবে এবং এটা শুধু নিজের জন্য না, আপনার কোম্পানিকে এখন আপনার পুরোপুরি ওন করতে হবে। মনে করতে হবে এটা একদম আমার নিজের ঘরের প্রতিষ্ঠান এবং এটাকে আমার সেভ করতে হবে। আদারওয়াইজ কোম্পানি আমার মাদার রোলে থাকতে পারবে না এবং আমাকে আজীবন এটা স্যালারি দিতে পারবে না। এটা আমার একার গল্প না, আমার ধারণা আমার মতো অসংখ্য প্রফেশনাল এই সেম ফিলোসফিতে বিশ্বাস এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে অসংখ্য প্রফেশনাল খুব ভালোও করবেন, টিকেও যাবেন। আমি আমার নিয়তি কী হবে এটা আমি বলতে পারি না, বাট এটা বলতে পারি যে অস্ত্র নামিয়ে রাখার বান্দা আমি নই, আমার মতো যারা আছেন তারা কেউই নয়। আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করব, অর্গানাইজেশনকে যেমন আমরা বেনিফিট দেওয়ার চেষ্টা করব, ঠিক একই রকমভাবে আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমাদের একটা রিটায়ারমেন্ট প্ল্যান থাকতে হবে, এর সাথে আবেগকে মেশানো যাবে না এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে একটা সময় আসবে যখন আমাকে এবং আপনাকে আমাদের ট্রু ভার্সন, চ্যাম্পিয়ন ভার্সন, যেটা প্রকৃতির কাঙ্ক্ষিত ভার্সন, সেটা শো করতে হবে। আদারওয়াইজ কোনো ইন্ডাস্ট্রিতে কোনো জবে আমি সেফ না। অনেকেই লাস্ট একটা এক্সাম্পল দিই, জিনিসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তবু দিচ্ছি। অনেকেই বলেন ভার্সিটির জব সিকিউর, পাবলিক ভার্সিটিতে জব করলে। আপনি লক্ষ্য করে দেখেছেন কিনা পাবলিক ভার্সিটিতে গত কয়েক বছরে কত প্রফেসর তৈরি হয়েছেন, এত প্রফেসরকে তৈরি হওয়ার কথা। আমার স্যাররা আমার উপর রাগ করছেন কিনা আমি জানি না, আমি স্বীকার করি ভার্সিটিতে যারা জয়েন করেন তারা সবাই মেধাবী, কিন্তু একটা ডিপার্টমেন্ট 10 জন 20 জন প্রফেসর দিয়ে কী করবে?
কী করবে? প্রফেসরদের রিকোয়ারমেন্টগুলো তো ভার্সিটিগুলোতে খুবই সীমিত। আপনার একজন লেকচারার জয়েন করেন 3টা বা 4টা ধাপ পার হলে উনি প্রফেসর হচ্ছেন। একটা সময় কিন্তু আসবেই যখন প্রত্যেকটা ফিল্ড নিয়ে এটা কোন পর্যায়ের, এটা প্রাইভেট কি অন্য কিছু, এটা কিন্তু কনসিডার হবে না। একটা সময় আসবে কয়েক বছর পরেই যখন ভার্সিটিগুলো হয়তো বলবে যে আসলে আমাদের এত প্রফেসর দরকার নেই। আমাদেরকে বুঝতে হবে ব্যক্তি হিসেবে আমাদেরকে আসলে আমাদের ফিউচারটাকে এখনই জানা খুবই জরুরি। কারণ দেখুন, আপনি আমি যতই বলি না কেন যে ওই জব সিকিউর, এই জব সিকিউর, কোনো কিছুই সিকিউর না। কাউকে না কাউকে তো প্রোভাইড করতে হচ্ছে। যতদিন পর্যন্ত প্রোভাইড করা যাবে ততদিন পর্যন্ত আপনার রোল নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু যেই প্রোভাইডার ফেল করে যাবে সেই মুহূর্তেই সে তার ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য খুঁজে বেড়াবে যে কাদেরকে সিস্টেম থেকে বাদ দেওয়া যায়। যে কোনো জব সিকিউর না। আই এম সরি টু সে, বাট কোনো জব সিকিউর না। আপনি এটা বলতে পারেন না যে আমি এই ক্যাটাগরির জব করি এই কারণে আমি সিকিউর না। ইউ কান্ট সে দ্যাট। মনে রাখতে হবে সবারই প্রোভাইডার আছে। আপনি যে লেয়ারেই কাজ করেন না কেন, এভরিবডি হ্যাজ এ প্রোভাইডার, এবং বুঝতে হবে যে তাকে কষ্ট করে আপনাকে প্রোভাইড করতে হচ্ছে। কাজে আপনি যদি মনে করেন আপনার জব প্ল্যাটফর্ম সিকিউর, নোবডি ইজ সিকিউর হিয়ার, নোবডি ইজ সিকিউর হিয়ার, নোবডি ইজ সিকিউর। কারণ প্রোভাইডার আটমোস্ট চেষ্টা করেন যে প্রোভাইড করার জন্য। যতদিন প্রোভাইডাররা সেটা পারবেন ততদিন পর্যন্ত এমপ্লয়ীদের এগুলো নিয়ে হয়তো চিন্তা করতে হবে না। কিন্তু যখনই আমার প্রোভাইডার ফেল করে যাবেন, ডেফিনেটলি তাকে সামগ্রিক ইকোসিস্টেমটা বাঁচানোর জন্য, আমার আপনার মতো অসংখ্য মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমি বিশ্বাস করি যে আগামী 10 বছরে এই দেশে এই প্যান্ডেমিকের ফলে অসংখ্য যোগ্য মানুষ বের হয়ে আসবে, অসংখ্য যোগ্য মানুষ। আমি কখনো বলি না যে প্যান্ডেমিক একটা যুদ্ধ, এটা কখনো যুদ্ধ না, এটা একটা ট্রান্সফরমেশন প্রসেস। এবং ডেফিনেটলি আমার এবং আপনার মতো লোকদের উচিত অনিশ্চয়তা, শঙ্কা, গুজব এগুলোকে একদম দূরে সরে দিয়ে প্যান্ডেমিকে যে মেসেজ সেটার সাথে নিজেদেরকে অ্যালাইন করে নেওয়া। কিছু না কিছু তো বেরিয়ে আসবে। আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট।